দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। এবার যাচ্ছে পুরো খবরে। প্রহসনের নির্বাচনের অভিযোগে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়ালকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দাবি করেছেন, আদালতের জেরার মুখে দলীয় সরকারের অধীনে সব নির্বাচনকে বিতর্কিত হিসেবে স্বীকার করে নিয়েছেন তিনি। তবে দায় চাপান রাজনৈতিক নেতৃত্ব ও সরকারের উপর। 2024 সালের নির্বাচন করে আমি ডামি ভোট উপাধি পাওয়া কাজী হাবিবুল আউয়ালকে বৃহস্পতিবার দুপুরে নিয়ে আসা হয় আদালতে। গ্রেফতারের সময় সাদা শার্ট পরিহিত হাবিবুল আউয়াল এদিনও একই পোশাকে হাজির হন কোর্ট চত্বরে। তার মাথায় ছিল হেলমেট, মুখে ছিল বিষণ্ণতার ছাপ। কোর্ট এ সময় হাবিবুল আউয়ালকে প্রায় 10 মিনিট জেরা করেন। প্রহসনের নির্বাচন আয়োজন করে তিনি শপথ ভঙ্গ করেছেন এমন প্রশ্ন করা হয় সাবেক সিএসিকে। হাবিবুল আউয়াল তার বক্তব্য রাখার সময় সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল এবং সেও স্বীকার করেছে যে ওই নির্বাচনটা প্রহসনের নির্বাচন ছিল। এটা সে স্বীকার করেছে এবং এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দুপক্ষের যুক্তিতর্ক শেষে আদালত কাজী হাবিবুল আউয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে একটি অবৈধ এবং প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যে সেই নির্বাচনটার মূল হোতা ছিল আজকের এই হাবিবুল আউয়াল। তাকে শেরেবাংলার নগর একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা সে এজাহার নামে আসামি, তাকে আজকে আদালতে উপস্থাপন করে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। প্রহসনের নির্বাচনের কারিগরদের ধরতে বিএনপির মামলায় 4 দিনের রিমান্ডে আছেন বিনা ভোটে সংসদ সদস্য বানানোর কথিত কারিগর KM নুরুল হুদা। মামলার আরেক আসামি সাবেক সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ এখনো পলাতক। জুবার সানি, নিউজ 24, ঢাকা। আমি বনাম ডামি, এই নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ধ্বংস করা হয়েছিল, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক 2 সিইসিকে গ্রেফতার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 2024-এর আমি আর ডামি নির্বাচনের কাণ্ডারি কাজী হাবিবুল আউয়াল আর 2018-র রাতের ভোটের কারিগর KM নুরুল হুদা এখন রিমান্ডে। ধরাছোঁয়ার বাইরে এখনও 2014 সালের বিনা ভোটে সংসদ সদস্য বানানোর কারিগর কাজী রকিবউদ্দিন আহমদ। ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সাবেক 2 সিইসিকে গ্রেফতার হতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। বৃহস্পতিবার নাগরিক ঐক্যের 13তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তারা। ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, আওয়ামী লীগ সত্যিকার অর্থে ভূমিকা পালন করলে দানব হয়ে উঠতে পারতেন না শেখ হাসিনা। আর বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, আমি বনাম ডামি নির্বাচনের মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ ধ্বংস করেছিল আওয়ামী লীগ। গত 3টা নির্বাচনে ক্ষমতার দাপটের ফলে যা ঘটেছে তার মাসুল আজকে আমরা পুরো জাতিকে দিয়েছি আমাদের ভোটাধিকার হরণের মাধ্যমে। ক্ষমতাসীন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দলের ভূমিকা পালন করত, তাহলে কিন্তু শেখ হাসিনা দানবে পরিণত হতে পারত না এবং আমাদের ইতিহাসটাই ভিন্ন হতো। দামি নির্বাচনের পরে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কিন্তু নির্ধারিত হয়ে গেল। আমরা জানতাম ফ্যাসিবাদের পতন হবে, কবে হবে সেটা আমরা জানতাম না, নির্ধারিত কবে হবে সেটা জানতাম না, কোন প্রক্রিয়ায় হবে সেটা জানতাম না, কত রক্তপাতের মধ্য দিয়ে হবে সেটা আমরা জানতাম না, কিন্তু আমরা জানতাম এই ফ্যাসিবাদের পতন হবে, তার বীজ বপন করা হয়ে গেছে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, সংস্কার প্রক্রিয়া মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশল অন্যদিকে দিতে চান। এই মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ঠিক রেখে প্রয়োজনে আরো সংশোধন করব। সংবিধানের মৌলনীতি যেমন পরিবর্তন করবার সুযোগ নেই, যেখানে আমরা একমত হব তার উপরে আমরা দাঁড়াবো। দড়ি বেশি টানাটানি করার চেষ্টা কাউকে আমি না করার জন্য অনুরোধ করবো। একা সরকারও গঠন করতে চাই না, আমি একটা জাতীয় সরকার করতে চাই। যারা মিলে আন্দোলন করেছি তারা সবাই মিলে আমরা সংস্কার করব।
ইসি স্বাধীনভাবে ভোট পরিচালনা করতে পারলে স্বৈরাচারের উত্থান ঠেকানো সম্ভব বলেও মনে করেন রাজনীতিবিদরা। এইরকম একটা বক্তব্যের পেছনে ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। 30 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদন ও অন্য ডকুমেন্ট পর্যালোচনা করে রবিবার ফর্মাল চার্জ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। জুলাই গণ আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাইদ হয়ে ওঠেন স্বৈরাচার বিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে সারা দেশে সৃষ্টি হয় ক্ষোভের দাবানল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরো গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। তার ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয় স্বৈরাচারের 16 বছরের পাকাপোক্ত মসনদ। আবু সাইদের হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দেয়। সেই মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে মিলেছে 30 জনের সম্পৃক্ততা। জমা দেয়া প্রতিবেদন ও অন্য ডকুমেন্ট পর্যালোচনা করে রোববার ফর্মাল চার্জ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর। তদন্ত প্রতিবেদন, অন্যান্য ডকুমেন্ট, পটভূমি সব পর্যালোচনা করে আশা করছি যে আগামী রোববার ফর্মাল চার্জ দাখিল করব। প্রতিবেদনে এই হত্যাকাণ্ডে জড়িতদের সামগ্রিক বিষয় উঠে এসেছে বলেও জানায় প্রসিকিউশন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গিয়েছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। আবু সাইদ হত্যা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম মামলা। কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS আয়োজিত সেমিনারে আইন উপদেষ্টা জানিয়েছেন, বিভিন্ন সময় বিতর্কিত ব্যক্তিকে হিরো হিসেবে উপস্থাপন করেছে ডেইলি স্টার। প্রথম আলোর বিরুদ্ধেও আনেন পক্ষপাতদুষ্ট লিখনের অভিযোগ। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সাংবাদিক ও সংবাদ মাধ্যমের উপর কোনো ধরনের চাপ প্রয়োগ করা হচ্ছে না, বরং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তি বিষয়ে বিশিষ্ট জনদের নিয়ে সেমিনার করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। সেখানে গণমাধ্যমের বিভিন্ন দিক খোলামেলা আলোচনা করেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। জানান, আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে উল্টোপাল্টা কথা লেখার কারণে এক প্রভাষককে জাতীয় নায়ক বানিয়েছিল ডেইলি স্টার। ডেইলি স্টারে আপনার আজকের থেকে 13-14 বছর আগে একদম সমস্ত প্রমাণ দিয়ে দিব চাইলে, সেখানে ঢাকা ইউনিভার্সিটির একজন লেকচারার, যেহেতু আইন বিভাগের লেকচারার, একজন স্পষ্ট করে মনে আছে আমার, সে প্রচন্ড খালেদা জিয়ার নামে অনেক আজে বাজে কথা বললো, তারপর ছাত্র দল তার উপর খেপে গেল, তাকে রাখা যাবে না ইউনিভার্সিটি, তার বিরুদ্ধে মিছিল করলো। ডেইলি স্টার তাকে ন্যাশনাল হিরো বানায় দিল। তারপরে যখন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইউনানিমাসলি প্রত্যেকে একত্রিত হয়ে যখন তাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে বের করে দিল, এই নিউজটা ডেইলি স্টার ছাপে নাই। পক্ষপাত দুষ্ট দৃষ্টিভঙ্গির অভিযোগ আনেন প্রথম আলোর বিরুদ্ধেও। প্রথম আলোতে আপনারা দেখবেন সুযোগ পেলেই কি আপনার জাফরুল্লাহ চৌধুরী হচ্ছে বিএনপি পন্থী। তা আমি সবসময় সৌরভে আছে বলতাম, ভাই জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী, লেখা আছে 1-2 হলো, আমি নিজের চোখে পড়েছি। জাফরুল্লাহ চৌধুরী যদি বিএনপি পন্থী হয়, তাহলে আনিসুজ্জামান আর জাফর ইকবাল ওনাদের নামের আগে আওয়ামী লীগ পন্থী কেন লেখেন না কখনো? প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, গত 10 মাসে বর্তমান সরকার সাংবাদিক ও সংবাদ মাধ্যমকে কোনো চাপ প্রয়োগ করেনি। গত 10 মাসে আমরা এই গভর্নমেন্ট তার সর্বোচ্চ চেষ্টা করেছে জার্নালিজমের, জার্নালিস্টরা যাতে ফ্রি, তার মুখ বন্ধ যাতে না হয়,
সে যেন উইদাউট এনি ফিয়ার সে যেন তার জার্নালিজম করতে পারে। আমরা মনে করি সেটা আমরা সব। বক্তারা বলেন, গণমাধ্যমে 15 বছর ধরে অরাজকতা চলেছে, ফলে অবৈধ নির্বাচনগুলো বৈধতা পেয়েছে, ফ্যাসিজম সেই সুযোগ পেয়েছে। আমি যদি একটু এখন এই কথাগুলো বলি আমার কি হবে? সাংবাদিক ভাইরা এখন সবচেয়ে বেশি যেটার শিকার আমরা জানি। হঠাৎ করে আংশিক কোনো ব্যবস্থা নিয়ে এই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব নয়। সংসার চালাতে না পারে তাহলে তার পক্ষে তার কাছ থেকে আপনি সঠিক কাজটা আশা করতে পারেন না। সাংবাদিকদের ঝুঁকিমুক্ত রাখতে কি করণীয় সে বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন সেমিনারে অংশগ্রহণকারীরা। সরকারি সংবাদ মাধ্যমগুলি প্রচার করে, মানুষ সেটাও এখন বিশ্বাস করতে চায় না, যেহেতু এটি সরকারি সংবাদ মাধ্যম। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। চীন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ কোনো ধরনের জোট গঠন করছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এসব কথা জানিয়েছেন। আরও জানিয়েছেন, ইরান থেকে 26 জন বাংলাদেশিকে আজ পাকিস্তান সীমান্তে নেওয়া হয়েছে, আর সেখান থেকে করাচি হয়ে ঢাকায় ফিরবেন তারা। আর এদিকে অগস্ট মাসে প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফরে যাচ্ছেন বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। মূলত উদ্যোগ চীনের, এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনার জানেন একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইড লাইনে 3 দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের 3 জন মানুষ বসে আলাপ আলোচনা করছে, এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি, এগুলি বিষয় নেই। এখানে কোনো ধরনের কোনো আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকেননি অর্থ উপদেষ্টা। ডাকলে তবে অবশ্যই আলোচনা হতো, এমন মন্তব্য সংগঠনটির সভাপতির। বৃহস্পতিবার এনবিআর ভবনের সামনে যৌথ বাহিনীর বাঁধার মুখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনের গেটে নিউজ 24-কে কথা বলেন তিনি। সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী কলম বিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করতে এলে বাধার মুখে ভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনরতরা। বিস্তারিত রিপোর্টে। বৃহস্পতিবার সকাল থেকে এমন দৃশ্য আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রধান কার্যালয়ে। ভবন ও এর আশপাশে যৌথ বাহিনীর কড়া প্রহরায় বন্ধ করে দেওয়া হয় মূল ফটক। পূর্ব ঘোষণা অনুযায়ী কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালনে এনবিআর কার্যালয়ে এসে বন্ধ গেটের সামনে জড়ো হন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এ সময় ভবনের ভেতরে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীরাও গেটের ভেতরেই বসে পড়েন। আমি অফিসে যাব, কেন গেটে আটকানো হলো? তাই এর সাথে জেলখানার পাড়ালি বেটার ছিল মনে হয়। আমাদের কোনো পর্যায়ের কোনো দ্বিমতের জায়গা নাই, তাহলে আজকে কেন আমাদেরকে আটকে রাখা হচ্ছে? এই চেয়ারম্যানের অপসারণ ছাড়া এখান থেকে একটা কর্মকর্তা কর্মচারী এখান থেকে সরে যাবে না। একজন ফ্যাসিস্ট চেয়ারম্যান কি করে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে দাবিয়ে রেখে তার এই এজেন্ডা বাস্তবায়ন করে? আলোচনার জন্য অর্থ উপদেষ্টার আহ্বানের বিষয়ে জানতে চাইলে নিউজ 24-কে ভিন্ন কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। আমরা আসলে কেউ আলোচনা প্রত্যাখ্যান করি নাই, আমাদেরকে আলোচনার জন্য ডাকা হয় নাই। আলোচনার জন্য ডাকা হলে আমরা এটা কনসিডার করব, অবশ্যই কনসিডার করব। অর্থ উপদেষ্টা মহোদয় হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের প্রধান, এবং ওনার কাছে আমরা সকল আর্জি জানাতে চাই। ঐক্য পরিষদকে বাইপাস করে টেকনিক্যালি তারা যে বৈঠকের কথা বলেছে সেই বৈঠক ঐক্য পরিষদ কিছুই জানে না। দিনের কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানান তারা। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। অচল অবস্থা নিরসনে বিসিএস কর, কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের বৃহস্পতিবার আলোচনার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তবে সুনির্দিষ্টভাবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে বৈঠকে না ডাকায় ওই আহ্বানে সাড়া দেননি আন্দোলনরতরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। দর্শক, এনবিআর এর রিপোর্টটি আমরা দেখছিলাম। তবে এই মুহূর্তে এনবিআর এর চেয়ারম্যান সহ 13 জন সদস্যদের নিয়ে সচিবালয়ে বৈঠকে বসেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, আর তার সঙ্গে রয়েছেন মন্ত্রণালয়ের 2 সচিব। এই বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, জানাবেন বৈঠকের বিষয়ে আর কি তথ্য আছে, আপনার কাছে কিছু জানতে পেরেছেন কিনা?
তারই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে গত 19 মে মাসের 13 তারিখে এনবিআরকে বিলুপ্ত করে দুটি ভাগে ভাগ করা হয়, একটি হলো শুল্ক বিভাগ আর একটি হলো রাজস্ব বিভাগ, এবং তখন থেকেই এনবিআরের একটা অংশ তারা এই সরকারের এই অধ্যাদেশ এবং সরকারের সিদ্ধান্তকে বিপক্ষে গিয়ে তারা আসলে আন্দোলনের ডাক দিয়েছিল এবং ঈদের আগ পর্যন্ত এই আন্দোলন তারা থেমে থেমে করেছিলেন। কিন্তু গেল 25 জুন থেকে তারা আসলে অনেক বড় রকমের আন্দোলন করে আসছে। এনবিআরের চেয়ারম্যান অপসারণ সহ তাদের কয়েকজন অফিসারকে আসলে ট্রান্সফার করা হয়েছে, সেই বিষয়টা তাদের আছে। আরও অনেক ধরনের সব কিছু এনবিআর সংস্কার যেটা করা হয়েছে সেটা তাদের মতো হয়নি, সরকার নিজস্ব চিন্তায় করেছে। সব মিলে তারা বড় ধরনের একটি আন্দোলনে এনবিআর অফিসের সামনে গেল 25 জুন থেকে বসে আছে এবং এখন পর্যন্ত এক দফা দাবি নিয়ে ওই আন্দোলন চলতেছে এবং আগামী 28 জুন তারা মার্চ টু এনবিআর এর ঘোষণা দিয়েছে। এবং এই তাদের আন্দোলনের মধ্যেই গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় থেকে অর্থ উপদেষ্টার একটি বিজ্ঞপ্তি পাঠানো হয় যে আজকে বৃহস্পতিবার 5টায় আন্দোলনকারী যারা আছেন তাদের সাথে অর্থ উপদেষ্টা বৈঠক করবেন। কিন্তু আজকে বিকেল 5টা, 5:30, 6টা পর্যন্ত তারা আসলে কেউ আসেননি এবং 6টার দিকে অর্থ উপদেষ্টা এনবিআর এর চেয়ারম্যান সহ এনবিআর এর 13 জন সদস্য সহ এই বৈঠকে করছেন। এই সভাকক্ষে এখন বৈঠকটি চলছে, প্রায় 1 ঘন্টার মতো বৈঠক শুরু হয়েছে এবং এরপর অর্থ উপদেষ্টার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসলে কি হলো, কারণ 28 মার্চ টু এনবিআর যেটা করার কথা সেটাতে এখনও তারা অনড় আছেন আন্দোলনকারীরা এবং একই সাথে শাটডাউনের ঘোষণাও দিয়েছেন। আমরা অপেক্ষা করছি অর্থ উপদেষ্টার সাথে বৈঠক শেষে উনি কি কথা বলবেন, কি জানাবেন। হ্যাঁ, নাফিসা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24 সংবাদ। দুদকের বিরুদ্ধে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ঘুষ দাবির অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু হয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। আরও বলেছেন, এনসিপি নেত্রী প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। প্রকৃত ঘটনা উন্মোচিত হলে ভুল বুঝতে পারবেন হাসনাত আব্দুল্লাহ। আর এদিকে 29তম বিসিএস এ প্রভাব খাটিয়ে চাকরি পাওয়া 21 জনের বিরুদ্ধেও অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি। ওদেরকে বলে একটু কমায় দেন না। স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল 1 লাখ টাকা। সম্প্রতি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এমন একটি অভিযোগ ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে বলা হয়, এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুর কাছে দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতির জন্য মোবাইলে অর্থ দাবি করেন দুদকের ডিজি পরিচয়ে আক্তার হোসেন। পরে এই ঘটনা এনসিপির এই দুই নেতার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে দেশের বিভিন্ন গণমাধ্যম। বৃহস্পতিবার এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে দুর্নীতি দমন কমিশন। সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, এনসিপি নেত্রী মাহমুদা মিতু প্রতারক চক্রের ফাঁদে পড়েছেন। যে নাম্বার থেকে এই অভিযোগকারীকে ফোন করা হয়েছে সে একই নাম্বার ব্যবহার করে ইতিপূর্বে আরও 4টা প্রতারণার ঘটনা ঘটেছে। এই প্রক্রিয়ার সাথে যদি দুদকের কোনো পর্যায়ে কোনো কর্মকর্তার কোনো ধরনের সংশ্লিষ্টতা পাওয়া যায় তাদেরকেও আইন আমলে আনা হবে। এছাড়া হাসনাত আব্দুল্লাহর দুদককে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া অভিযোগের বিষয়টিও অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় দুদক। হাসনাত আব্দুল্লাহ গণমাধ্যমে বা ওনার সোশ্যাল মাধ্যমে ব্যবহার করে তুলে এনেছেন যে বিষয়টি, এই বিষয়ের উপরে আমরা অনুসন্ধানও করছি, অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 29তম বিসিএস এ ফল প্রকাশের 13 মাস পর নন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত 21 জনকে নিয়ম বহির্ভূতভাবে ক্যাডার হিসেবে বিভিন্ন দপ্তরে পদায়ন করা হয়। এমন অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। প্রায় 13 মাস পর নিয়ম বহির্ভূতভাবে নন ক্যাডার সুপারিশপ্রাপ্ত প্রার্থীদেরকে বিভিন্ন পদে ক্যাডার পদের সুপারিশ এবং নিয়োগের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন ঋণের নামে প্রায় 50 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পিকে হালদার সহ 25 জনের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। দর্শক, সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি। সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। দর্শক, এবারে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত পেরিয়ে এখন ইরানে যুদ্ধবিরতি, কিন্তু সেই বিরতির নিচে লুকিয়ে আছে ধ্বংসস্তূপ, কান্না আর হাজারো অনিশ্চিত প্রশ্ন। সরকার যুদ্ধবিরতিকে কৌশলগত জয় বললেও সাধারণ মানুষের কাছে তা একরাশ ক্ষতি। যুদ্ধবিরতিতে থেমেছে সংঘাত,
কিন্তু 12 দিনের যুদ্ধের ক্ষত আরো কয়েক যুগ বয়ে বেড়াতে হবে তেহরানকে। আলো ঝলমলে বহুতল ভবন এখন বিরানভূমি, ধ্বংসস্তূপ ছড়িয়ে চলছে প্রাণের খোঁজ। যুদ্ধবিরতি টেবিলে নেই, যুদ্ধ চলবে ঈশ্বরের ইচ্ছায় যতক্ষণ না ইহুদি শাসন ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়। তুমি যাদের হত্যা করেছো তারা ইরানি অভিজাত। ইরান তাদের প্রতিশোধ নেবে, একদিন তাদের প্রতিশোধ নেওয়া হবে। তোমরা অজ্ঞাতভাবে ধরা পড়বে, আমরা তোমাদের অজ্ঞাতভাবে ধরে ফেলবো, নিশ্চিত থেকো। ইসরায়েলি বর্বরতার চিহ্ন বুকে নিয়ে বিশ্বকে ধিক্কার জানাচ্ছে ইস্পাহান, কেরমানশাহ, নাতানজ শহরও যেন। বাড়িঘর নেই, বিদ্যুৎ নেই, পানি নেই, দিন কাটছে ত্রাণ আর বেঁচে থাকার লড়াইয়ে। হাওয়াই আওয়াজে যুদ্ধ জয়ের গল্প শোনাচ্ছে ইসরায়েলও। গণমাধ্যমকে চোখ রাঙিয়েও থামাতে পারেনি তেল আবিবের ধ্বংসের ছবি। ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে ঈশ্বরের প্রতিশ্রুত ভূমি ইসরায়েল ছেড়ে পালিয়েছে লাখ লাখ ইহুদি। যুদ্ধবিরতির পর তারা ফিরছে নিজ জন্মভূমিতে। যুদ্ধের নামামায় ধর্ম দেখে নয়, স্বজনহারা সব মানুষের শোক একটাই। আজ আমি স্বাধীনতা অনুভব করছি। আমি মনে করি আমি জীবনে ফিরে এসেছি। আমি জিমে গিয়েছিলাম এবং রোদে গিয়েছিলাম এবং আমি বাইরে যেতে এবং মজা করতে পারি। এটিই জীবন এবং এখন আমি এর প্রশংসা করার জন্য আরো অনেক কিছু জানি। জীবনের জন্য কৃতজ্ঞ। অন্যদিকে ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চললেও রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ইসরায়েলে শোকের সময় গাজাবাসী মনে করিয়ে দিল স্বজন হারার বেদনা কতটা গভীর হয়। ইরান ইসরায়েলের দুপক্ষই বলছে যুদ্ধ জিতেছে তারা, তবে স্বজনহারা মানুষ বলছে তেল আবিব তেহরান নয়, জয় হয়েছে মানবতার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এদিকে যুদ্ধবিরতির 2 দিন পর নীরবতা ভাঙলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে দখলদার ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। দর্শক, বিস্তারিত দেখব ডেস্ক রিপোর্টে। ইরানি জনগণের অসাধারণ একতাকে আমি অভিনন্দন জানাচ্ছি। 9 কোটি জনগণের দেশে ইরান আমাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ রেখে এক হয়ে দাঁড়িয়েছিল। ইরানিরা তাদের নিজেদের স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং প্রমাণ করেছে যখন প্রয়োজন হবে তারা সবাই এক হবে। ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন দেখানোর চেষ্টা করে তাহলে চড়া মূল্য দিতে হবে। দর্শক, সংবাদ শেষ করছি এখানেই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।